হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা তোমাদের হচ্ছে ওয়ান শট ক্লাসগুলো নিয়ে এসেছি। আজকে আমাদের ওয়ান শট ভেক্টর ক্লাস অর্থাৎ চ্যাপ্টার 2। তো অনেকক্ষণ ক্লাসের সময় লাগবে, সো সবাই মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করি, ঠিক আছে? অর্থাৎ আমরা যা পড়াবো মোটামুটি এটা একটা রিভিশন টাইপের হবে। অর্থাৎ হচ্ছে তোমাদের এখানে কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা সূত্রগুলো একটু ভালো করে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, সূত্রগুলো পড়াবো। তো আমার ক্লাসটা 3 ভাগে হবে, একটা ওয়ান শট বেসিক, ওয়ান শট এমসিকিউ, ওয়ান শট সিকিউ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মূলত হচ্ছে ওয়ান শট বেসিক করব, রাইট? ওয়ান শট বেসিক। এখন আমরা ওয়ান শট এমসিকিউ তো যাব, আমরা ওয়ান শট সিকিউ তো যাব। সো সবগুলা পরপর করে থাকবে, বেসিক করব, সিকিউ, এমসিকিউ, দেন এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ইনশাল্লাহ আপলোড করব। তাহলে চলো, আমাদের সর্বপ্রথম ভেক্টরের কোন বিষয়টা লাগবে আমরা একটু বলি। আমাদের ভেক্টরের বিষয়গুলো আমি একটু বললে, প্রথমে হচ্ছে আমরা ভেক্টর সম্পর্কে জানবো, অর্থাৎ ঠিক আছে ভেক্টর অর্থাৎ রাশি সম্পর্কে জানবো। দেন আমরা হচ্ছে ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর জানার পর ভেক্টরের যোগ সম্পর্কে জানবো। আমরা ভেক্টর যোগের সূত্র সম্পর্কে জানবো, যোগের সূত্র সম্পর্কে জানবো, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে তোমার গাণিতিক সমস্যা, নদী নৌকার ম্যাথ, হ্যাঁ, নদী নৌকার যে ম্যাথগুলো আছে, নদী নৌকার ম্যাথ থেকে ম্যাথগুলো করব, গাণিতিক সমস্যাগুলো। এরপর ভেক্টর বিভাজনের গাণিতিকগুলো দেখব, ভেক্টর বিভাজন গাণিতিকগুলো দেখব। দেন হচ্ছে আমরা ভেক্টর বীজগণিতে চলে যাব, ভেক্টর বীজগণিত, ঠিক আছে? ভেক্টর বীজগণিত। দেন ভেক্টর বীজগণিত পড়ার পর আমরা অপারেটর পড়বো, ঠিক আছে? অপারেটর, ঠিক আছে? সো এখান থেকে তোমার কোয়েশ্চেনগুলো মোটামুটি চলে আসবে, ক্লিয়ার? তাহলে চলো আমরা স্টার্ট করি। প্রথমে ভাইয়া যদি স্টার্ট করি, প্রথমে ভাইয়া একদম অর্থাৎ হচ্ছে তোমাদেরকে আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে এখন তার ডিটেলস পড়ানো যাবে না, জাস্ট সূত্রগুলো তোমাদেরকে একটু মনে করাই দিতে হয়, রাইট? প্রথমে আমি যদি একটু বলি রাশি সম্পর্কে যদি আলোচনা করি, তোমরা জানো রাশি কয় প্রকার। দেখো, রাশিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বাধীনতার ভিত্তিতে, হ্যাঁ, আরেকটা হচ্ছে দিকের ভিত্তিতে, রাইট? দিকের ভিত্তিতে। এখন স্বাধীনতার ভিত্তিতে রাশি দুই প্রকার, একটা ওই যে পড়ছো মৌলিক রাশি, আরেকটা হচ্ছে কি যৌগিক। তো যৌগিক রাশি, আরেকটা নাম হচ্ছে লব্ধ রাশি। সো এগুলো জানো। মৌলিক রাশি কোনটা? যে সকল রাশি স্বাধীন, অন্যের উপর নির্ভর করে না। আর যৌগিক রাশি কোনটা? যে সকল রাশি হচ্ছে মৌলিক রাশির উপর নির্ভর করে, তারা হচ্ছে কি যৌগিক রাশি বা লব্ধ রাশি। দিকের ভিত্তিতে রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর। ভাই একটু ডিটেলস বলে দিই, এখান থেকে বলে দিই, হ্যাঁ, আমরা বেশি দূর না যাই, এখান থেকে বলে দিই। দেখো, স্কেলার কোনটা? যার শুধুমাত্র মান আছে। আর ভেক্টর কোনটা? যার শুধুমাত্র কি মান ও দিক উভয় আছে, অর্থাৎ মান প্লাস দিক দুইটাই আছে, রাইট? স্কেলারকে কি দিয়ে প্রকাশ করা হয় মনে রাখবা, স্কেলারকে তোমার এ থেকে জেড যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, হ্যাঁ। আর ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে এ থেকে জেড যে কোনো অক্ষর দিতে পারবা, কিন্তু উপরে একটা তীর চিহ্ন দিতে হয়। মনে রাখবা, ভেক্টর রাশিকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে অক্ষর দ্বারা, আরেকটা হচ্ছে সরল রেখা দ্বারা। অর্থাৎ ভাইয়া যদি বলি, এই যে এটা ভেক্টর, তো ভেক্টর তো বুঝলা কি আছে, মান আছে, দিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভেক্টরকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে অক্ষর দ্বারা, কি দ্বারা? অক্ষর দ্বারা, এমসিকিউতে আসবে। আর আরেকটা হচ্ছে সরল রেখা দ্বারা, কি দ্বারা? সরল রেখা দ্বারা। একটু তাড়াতাড়ি করে পড়াবো কারণ অনেক পড়া আছে। তো অক্ষর দ্বারা এমসিকিউ আসে সবসময়, অক্ষর দ্বারা চারভাবে প্রকাশ করা যায়। মনে করো একটা রাশি এ, তীর চিহ্ন দিতে পারি, অথবা তুমি চাইলে উপরে দাগ দিতে পারো, অথবা তুমি চাইলে এর নিচে তীর চিহ্ন এভাবে দাগ দিতে পারো, অথবা বোল্ড হরফে তুমি লিখতে পারো। অর্থাৎ মনে রাখবা, অক্ষর দ্বারা চারভাবে প্রকাশ করা যায়, এভাবে যে কোনো একভাবে লিখতে পারবা। সরল রেখা দ্বারা কীভাবে প্রকাশ করা হয়? দেখো সরল রেখা দ্বারা প্রকাশ করা একটা ভেক্টরকে এভাবে, কথা বোঝা গেছে? এর দৈর্ঘ্যটা প্রকাশ করা হচ্ছে মান, আর তীর চিহ্নটা প্রকাশ করা হচ্ছে কি দিক।
যেমন মনে করো বলতেছো একটা ভেক্টর রাশি, রাইট? একটা ভেক্টর রাশি, এটা দিয়ে বোঝানো হচ্ছে মনে করো 5 মিটার দক্ষিণ মনে করো। তারা 5 মিটার কীভাবে বুঝলাম? জাস্ট এই দাগটা দিয়ে বুঝলাম 5, বুঝে গেছে? এখন আমি যদি চাই আর একটু কম লিখবো, অর্থাৎ আর একটু ছোটো করলে, তাহলে অর্থাৎ এটা অর্ধেক করলে, সো এটা আমি 2.5 মিটার দক্ষিণ বলতে পারি। কথা বুঝতে পারছো? দেখো, তার মানে দৈর্ঘ্য বড় হলে মান বেশি, দৈর্ঘ্য কমে গেলে মান কম। তোমরা বুঝতেই পারতেছো। আর তীর চিহ্ন প্রকাশ করা হচ্ছে কি ভাইয়া? দিক প্রকাশ করে। ক্লিয়ার? এখন একটা ভেক্টর রাশির মনে রাখতে হবে, একটা ভেক্টর রাশির এই বিন্দুটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু, আর এই বিন্দুকে বলা হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দু বা আদিবিন্দু বলা যায়, আর শেষ বিন্দু বা শীর্ষবিন্দু বলা যায়। ঠিক আছে, গেল। তো এইগুলা তোমরা ছোটবেলা থেকে পড়তেছো, হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের কোনো আর কথা নাই। তো এগুলো তোমরা জানো, হ্যাঁ, তোমরা ফার্স্ট ইয়ার থেকে এগুলো শিখে আসতেছো। এই এখন আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর রাশিগুলো দেখব। চলো আমরা খুব দ্রুত পড়াবো। বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকার আমরা ভেক্টর দেখব। বিভিন্ন প্রকার ভেক্টর সম্পর্কে আমরা জানব। সর্বপ্রথম ভাইয়া যদি বলি, এই যে দেখো স্বাধীন ভেক্টর, লিখে রাখে অল্প অল্প করে। স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর কি পড়ছিলাম বলতো? স্বাধীন ভেক্টর হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না, অর্থাৎ একটা ভেক্টর, তো এই যে একটা ভেক্টর, তো এর পাদবিন্দু নির্দিষ্ট না। এই পাদবিন্দুটাকে তুমি যেখানে ইচ্ছে সেখানে আঁকতে পারবো, অর্থাৎ এই পাদবিন্দুটাকে তুমি এখানে আঁকতে পারবা, চাইলে এখানে আঁকতে পারবা। বুঝতে পেরেছো? তার মানে তুমি এই ভেক্টরটাকে পাদবিন্দু এখানটাকে এখানে নিয়ে আঁকতেছো, এখানের পাদবিন্দু আবার মনে করে এখানে নিয়ে আঁকতেছো, অর্থাৎ পাদবিন্দুটাকে যেখানে ইচ্ছে সেখানে স্থাপন করতেছো। আমরা জানি কান টানলে কি আসবে? মাথা আসবে। তাহলে পাদবিন্দু সরে যায়, তাহলে শীর্ষবিন্দু চলে যাবে। তাহলে শীর্ষবিন্দু চলে গেছে, পাদবিন্দু এখানে আসছে মানে শীর্ষবিন্দু এখানে চলে আসছে। তার মানে কি বুঝলা? বুঝলা যে হচ্ছে একটা ভেক্টরকে তুমি স্থানান্তর করছো, ঠিক আছে, কিন্তু তুমি তার দিক পরিবর্তন করো নাই, তার মান পরিবর্তন করো নাই। ঠিক আছে, মনে রাখতে হবে এটা অবশ্যই স্বাধীন ভেক্টর হতে হবে। আর স্বাধীন ভেক্টরের পাদবিন্দু কি না, মনে রাখতে হবে স্বাধীন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না, নির্দিষ্ট নয়, অর্থাৎ যেখানে খুশি সেখানে আঁকতে পারবো, রাইট? এবং তার মানে নির্দিষ্ট নাই, তার মানে পাদবিন্দু সরালে শীর্ষবিন্দু সরালাম। এভাবে ভেক্টরটা কি হচ্ছে? স্থানান্তর হচ্ছে, ভেক্টরকে এক জায়গাতে আর জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু কি হয় নাই? তার মান অপরিবর্তিত আছে, তার দিকের অপরিবর্তিত আছে, অর্থাৎ দিক পরিবর্তন হয় নাই, মান পরিবর্তন হয় নাই। তার মানে তুমি ধরেন এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে চাইলে এখান থেকে সরাই এভাবে আঁকতে পারবে না। কেন? কারণ দেখো তার দিক চেঞ্জ হয়ে গেছে। বা তার দৈর্ঘ্য বড় করে আঁকতে পারবে না, কারণ তার দৈর্ঘ্য বড় হবে না, মান পরিবর্তন হবে না, দিকেরও চেঞ্জ হবে না। বুঝে গেছে? দেন এখন আমরা 2 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর ইংলিশ নাম লোকালাইজড ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর স্বাধীন ভেক্টর উল্টা, সেটা হচ্ছে যার পাদবিন্দু নির্দিষ্ট, অর্থাৎ পাদবিন্দু কি? পাদবিন্দু হচ্ছে নির্দিষ্ট। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এবার দেন, অর্থাৎ তার মানে এই যে এটা একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, একটা কাঠামোর সাহায্যে একটা ভেক্টরের পাদবিন্দুকে আমি কি করেছি? ফিক্সড করেছি। সো এটাকে আমি চাইলে যেখানে ইচ্ছে সেখানে স্থানান্তর করতে পারবো না। দেন আমরা নতুন ইয়াতে যাই। আমাদের 2 নাম্বার, একটা হচ্ছে 3 নাম্বার, আর একটা হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর কাকে বলে? মনে রাখবা, 2 বা ততোধিক ভেক্টর যদি সমজাতীয়, সমান্তরাল ও একই দিকে থাকে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। মনে করো ভাইয়া যদি আঁকি, মনে করো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। দেখো এই 2টা ভেক্টর একই জাতের হতে হবে, অর্থাৎ 2টার সেম জাতের হতে হবে। এটা যদি বল হয় এটাও বল হতে হবে, এটা যদি ব্যাক হয় এটাও ব্যাক হতে হবে। অর্থাৎ যাদের মধ্যে তুলনা করবো, অর্থাৎ যাদের মধ্যে তুলনা করবো তারা একই জাতের হতে হবে। অর্থাৎ মানুষের সাথে মানুষের তুলনা হবে, মানুষের সাথে তো গরুর তুলনা হবে না, তাই না? তো একই জাতের তুলনা হবে। তো এই 2টা ভেক্টর দেখো, এই 2টা ভেক্টর কি কি আছে? এই 2টা ভেক্টর সমজাতীয় হতে হবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে সমান্তরাল হতে হবে, সমান্তরাল ও একই দিক হতে হবে। কি হতে হবে? একই দিক, ঠিক আছে।
এই তিনটা শর্ত মানলে এই দুইটা ভেক্টরকে আমরা পরস্পর বলতে পারবো সদৃশ ভেক্টর। এখন মজার বিষয় হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। মনে থাকতে হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখতে হলে তাহলে তাদের পাদবিন্দুগুলোকে এক জায়গায় আনতে হবে, অর্থাৎ এই পাদবিন্দু আর এই পাদবিন্দুকে এক জায়গায় আনতে হবে। যদি এক জায়গায় আনি, কিন্তু আনার সিস্টেমটা কি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সিস্টেমটা কি। একটু আগে বলে দিয়েছিলাম স্বাধীন ভেক্টরে একটা ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনার নিয়মটা হচ্ছে তাদের মানের পরিবর্তন হবে না, দিকের পরিবর্তন হবে না। অর্থাৎ এই ভেক্টরকে মনে করো এই জায়গায় নিয়ে যাও, ঠিক আছে, এই ভেক্টরটাকে আমি আরেকটা কালার দিয়ে দেখাই, মনে করো এই জায়গায় নিয়ে যাও, একই জায়গায় নিয়ে যাও, দুইটার পাদবিন্দু এক জায়গায় নিয়ে গেছো। তাহলে ভাইয়াকে বলো দুইটার পাদবিন্দু যদি এক জায়গায় নিয়ে যায় তাহলে বলো তো তাদের মধ্যবর্তী কোনো কোণ দেখা যাচ্ছে? কোণ দেখা যাচ্ছে না, তার মানে 0 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি এই ভেক্টর নাম এ, এই ভেক্টর নাম যদি বি দিই তাহলে বলবো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা একটা বিশাল বড় এমসিকিউ। দেন এখন আমাদের আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে একটু সবাই ভালো করে লক্ষ্য করো। ভাইয়া একটু দ্রুত বলছি যে আমাদের তো টাইমের ভেতর শেষ করতে হবে, তাই না? সদৃশ ভেক্টরের আরেকটা মানে কাছাকাছি আরেকটা ভেক্টর আছে, বলি এটা 4 নাম্বার সমান ভেক্টর। কি ভেক্টর? সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। হ্যাঁ, সদৃশ ভেক্টরের ইংলিশ নামটা হচ্ছে লাইক ভেক্টর, সমান ভেক্টর নামটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর কি? সেম টু সেম এটার মতো, কি সমজাতীয় সমান্তরাল একই দিক। জাস্ট এখানে ডিফারেন্স, অর্থাৎ এটা সমজাতীয় সমান্তরাল একই দিক। ডিফারেন্সটা হচ্ছে এটার ক্ষেত্রে সদৃশের ক্ষেত্রে মান সমান বা অসমান কোনো ফ্যাক্ট করে না, কিন্তু সমানের ক্ষেত্রে মাস্ট বি মান কি হতে হবে? মান সমান হতে হবে। আর বাকিগুলো হচ্ছে সদৃশের মতো, অর্থাৎ সমজাতীয় সমান্তরাল একই দিক, মান কি হতে হবে? সমান হতে হবে। কিন্তু ওর ক্ষেত্রে সদৃশের ক্ষেত্রে মান সমানটা ডিপেন্ড করে না। তার মানে ভাইয়া যদি এখন আঁকি সমান ভেক্টর, দেখো দুইজনের মান সমান, ঠিক আছে, দুইজন একই দিকে, দুইজন সমান্তরাল, ঠিক আছে, দুইজন সমজাতীয় হইতে হবে। অর্থাৎ এই ভেক্টরটাকে যদি ভাইয়া দেখো, এই ভেক্টরটাকে যদি ভাইয়া এটাকে যদি এ বলি, এটাকে যদি আমরা বি বলি, এখানে এ ভেক্টর আর বি ভেক্টরকে আমার কি লিখতে হবে? ইকুয়াল লিখতে হবে। কথা বুঝতে পারছো? কারণ দুইটার মান সমান। এবং আরেকটা বিষয় হচ্ছে বুঝো, আরেকটা বিষয় হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। খেয়াল করো দুইটা ভেক্টর একইমুখী হয়ে আছে, একইমুখী হয়ে আছে একটা বিষয়। আর আরেকটা বললাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব। মধ্যবর্তী কোণ নির্ণয় করব তাদের পাদবিন্দুকে এক জায়গায় আনবো, সেভাবে আমরা নির্ণয় করব। দেখি দুইটা পাদবিন্দুকে এক জায়গায় আনো, এক জায়গায় আনলে দেখো এক জায়গায় আনলে কি হয়, তাহলে দেখবো হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি পাবো? 0 পাবা। দেখো দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় নিয়ে আসো, এক জায়গায় নিয়ে আসলে তাদের মধ্যবর্তী কোণ কি দেখবা? 0 দেখবা, ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে এ এবং বি এর মান সমান হতে হবে, আর মধ্যবর্তী কোণ কি হতে হবে? 0 হতে হবে, ঠিক আছে। এবার আরেকটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে দেখো এটাকে আমি সদৃশ ভেক্টর বলতে পারবো কিন্তু সমান ভেক্টর বলতে পারবো না। কিন্তু এটাকে আমি সদৃশও বলতে পারবো, সমানও বলতে পারবো। কারণ সদৃশ কেন বলতে পারবো? কারণ সদৃশের ক্ষেত্রে মানটা কেমন হবে সেটা ডিপেন্ড করে না, সমানের ক্ষেত্রে মান ডিপেন্ড করে। তার মানে এই ভেক্টরটা সদৃশও, এটা সমানও, কিন্তু বাট এটা শুধুমাত্র সদৃশ। সো ভাইয়ারা বলতে পারি একটা প্রশ্ন, সকল সমান ভেক্টর সদৃশ কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। এটা দিয়ে একটা কোয়েশ্চেন তোমার আসতে পারে। সো এটা তোমরা অবশ্যই নিজে নিজে, এই যে আমি মুখে বললাম, দরকার হলে তুমি রিপিট করে এটা শোনো, ঠিক আছে। দেন 4 নাম্বার, আমি আরো দ্রুত আগাচ্ছি। 4 নাম্বার, 4 তো করেছি, এটা 5 মেবি। আচ্ছা 5 নাম্বার হচ্ছে বিসদৃশ ভেক্টর, বিসদৃশ বা আনলাইক ভেক্টর, ঠিক আছে, বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর। ভালো করে একটু খেয়াল করো ভাইয়া, বিসদৃশ ভেক্টর কি? এই যে দেখো সমজাতীয় হতে হবে, সমজাতীয় মানে সদৃশের উল্টা, সমজাতীয় সমান্তরাল। হ্যাঁ, সদৃশে এই দুইটা ঠিক আছে, বাট ডিফারেন্স হচ্ছে সদৃশে ছিল একই দিক, কিন্তু বিসদৃশ হবে বিপরীত দিক, বিপরীত দিক। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। দেখো দুইটা সমান্তরাল আছে, বিপরীত দিক আছে, একই জাতের। যে দুইটাকে তুলনা করছে তারা একই জাতের হতে হবে। এখন আমাকে বলতে হবে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত। তুমি দুইটার পাদবিন্দুকে এক জায়গায় নিয়ে আসো, দেখবে
এদিকে এটা যদি এ পাও, এখানে আঁকো, যদি এটা কি পাও, এটা যদি বি পাও, রাইট, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তার মানে ভাইয়া বলতে পারি দুইটা ভেক্টর বিপরীত দিকে থাকলে তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। দেন এবার হচ্ছে সদৃশ ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের মিল আছে, নাম হচ্ছে ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর বা এটার আরেকটা নাম হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। ক্লিয়ার? দেখো ঋণাত্মক ভেক্টর আর বিসদৃশ ভেক্টর প্রায় সেম, ডিফারেন্সটা হচ্ছে কি জানো? দেখো ঋণাত্মক ভেক্টর অবশ্যই সমজাতীয়, ঋণাত্মক ভেক্টর অবশ্যই সমান্তরাল, ঋণাত্মক ভেক্টর অবশ্যই বিপরীত দিক থাকতে হবে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে দেখো বিসদৃশের ক্ষেত্রে মান সমান বা অসমান নির্ভর করে না, ঋণাত্মকের ক্ষেত্রে অবশ্যই কি মান সমান হতে হবে। তার মানে চিত্রটা যদি ভাইয়া আঁকি, দেখো এই তিনটা হচ্ছে তাহলে সমজাতীয়, সমান্তরাল, বিপরীত দিক এবং মান সমান। একটু বলে দিই, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বিসদৃশ ভেক্টর কাকে বলে, তোমার কাছে সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, ডিপেন্ড শুধু এই পয়েন্টগুলো মনে রাখবা। বলবা দুই বা ততোধিক ভেক্টর যদি সমজাতীয়, সমান্তরাল, বিপরীত দিক হয় তাদের পরস্পরকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। আর ঋণাত্মক ভেক্টর বলবো কি? দুই বা ততোধিক ভেক্টর সমজাতীয়, সমান্তরাল, একই দিক ও মান সমান হলে তাদের পরস্পরকে আমরা কি বলবো? ঋণাত্মক ভেক্টর বলবো। চলো আমরা ঋণাত্মক ভেক্টর যদি কয়েকটা আঁকতে চাই, মনে করো এটা হচ্ছে একটা এ ভেক্টর, হ্যাঁ, বিপরীত দিকে একটা ভেক্টর আঁকছি মান সমান বি ভেক্টর। কথা বুঝতে পারছো? এখন দেখো এ এবং বি তারা কিন্তু মান সমান, যার কারণে আমি লিখতে পারবো এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। কিন্তু একটা জিনিস এখানে চেঞ্জ আসবে, সেটা কি জানো? দিক বিপরীত হওয়ায় এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। বুঝতে পারছো? তো মান সমান ঠিক আছে, কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে তারা বিপরীত দিক। আরেকটা বিষয় হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কেমন? দুইটার পাদবিন্দু এক জায়গায় আনো, দেখবা এ এবং বি এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। আমার কথা বুঝতে পারছো? গেল, এটা হচ্ছে তোমার ক্লিয়ার বিষয়টা। ঠিক আছে, এরপর আমরা আরো দ্রুত আগাবো। হ্যাঁ, সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ আমাদের খুব শর্ট টাইমের মধ্যে এটা শেষ করতে হবে। তোমরা যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা, এবং আরেকটা হচ্ছে তোমরা বারবার রিপিট দেখবা। ঠিক আছে, সো আমার সাথে সাথে পুরো এমসিকিউ সহ, এমসিকিউর বেসিক সহ, সিকিউর বেসিক সহ ইনশাল্লাহ আমি এখানে কমপ্লিট করে দিব। ঠিক আছে, গেল। এবার আমরা দেখবো হচ্ছে 6 নাম্বার গেল, 7 নাম্বার, মেবি 7 নাম্বার, যাই হোক সিরিয়াল নাম্বারটা ইম্পর্টেন্ট না। অথবা আমরা দেখবো হচ্ছে সমরেখ ভেক্টর। ঠিক আছে, সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কারা? মনে রাখবা সমরেখ ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় বা সমান্তরাল থাকে, একই রেখা বা সমান্তরাল থাকে। তোমরা যারা আমার ভিডিও ক্লাসটা দেখতেছো, তোমরা এগুলো একবার আমার সাথে দেখে দেখে লিখে ফেলা, এক বসাই, তাহলে তোমাদের জন্য একটা সুবিধা হবে। কি সুবিধা হবে? সেটা হচ্ছে একবার মুখস্থ হয়ে যাবে এমসিকিউ সহ। আমি একটু দেখি ভিডিওটা ঠিকভাবে ক্লিয়ারলি হচ্ছে কিনা, আশা করি ক্লিয়ারলি হচ্ছে। দেখো ধরো একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, হ্যাঁ, এখানে একটা ভেক্টর। দেখো একটু এটাকে একটু সুন্দর করে রাখি। দেখো এই ভেক্টরগুলো একই রেখায় আছে, অথবা এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল আছে। সো এখানে প্রত্যেকটা ভেক্টর কিন্তু কি সমরেখ ভেক্টর। যদি একটা ভেক্টর যদি এখানে এভাবে আঁকাম, তাহলে ও আর ও সমরেখ না, কারণ তারা সমান্তরাল নাই, তারা একই রেখায়ও নাই। সো আমরা ওকে সমরেখ তো আনতে পারবো না, কিন্তু এখানে সবাই সমরেখ। বুঝতে পারছো? কোলিনিয়ার ভেক্টর, ইংলিশ নাম কোলিনিয়ার, লিখে রাখবা। এরপর আমরা দেখবো হচ্ছে আরেকটা ভেক্টর সমতলীয় ভেক্টর। এটা হচ্ছে সমরেখ পড়াইছিলাম, এখন দেখবো হচ্ছে সমতলীয়। সমতলীয় বা কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর, রাইট? এখন সমতলীয় ভেক্টর কোন জিনিসটা সেটা একটু দেখি। ধরে নাও এটা এক্স অ্যাক্সিস তোমরা পড়ছো, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। কথা বুঝতে পারছো? এখন একটু খেয়াল করো, এটা মনে করো জেড অ্যাক্সিস। এখন একটু খেয়াল করো, এখানে কয়টা তল? 3টা তল। তুমি মনে করো একটা দেওয়ালের কোণা চিন্তা করো, দেওয়ালের এই 3 অংশ, একটা দেওয়ালের কোণা চিন্তা করো। এটা হচ্ছে ফ্লোর, এটা দেওয়াল, এটাও দেওয়াল। বুঝতে পারছো? তো একটু খেয়াল করো, এই তলের নাম হচ্ছে, এই তলের নাম অর্থাৎ এই তলটার নাম, এই তলটার নাম হচ্ছে এক্স জেড তল। কথা বুঝতে পারছো? এই তলের নাম কি? এই তলের নাম আমরা বলবো এক্স ওয়াই তল। ঠিক আছে,
এই তলের নাম কি বলবো, অর্থাৎ এই তলের নাম আমরা বলবো YZ তল। আমার কথা বোঝা গেছে? এখন তুমি একটু খেয়াল করো, যদি ভাইয়া এখানে কিছু ভেক্টর রাখি, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে কিছু একটা ভেক্টর রাখলাম, হ্যাঁ এখানে ভেক্টর রাখলাম, দেখো এখানের মধ্যে এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর ওরা একটা তলের মধ্যে আছে, XY তলের মধ্যে, এই দুইটা ভেক্টর XZ তলের মধ্যে আছে, এই ভেক্টরটা অন্য একটা তলে আছে YZ তলে। এখন একই তলে যারা আছে তারা পরস্পর সমতলীয়, তার মানে এখানে ও আর ও একই তলে আছে, তাই ওদেরকে আমরা কি বলতে পারবো, পরস্পরকে সমতলীয় বলতে পারবো। আবার ও ও ও একই তলের মধ্যে আছে, তাহলে ওদেরকে আমরা পরস্পরকে কি বলতে পারবো, সমতলীয় বলতে পারবো। কিন্তু ওর সাথে ও একই তলে নাই, সো ওরা সমতলীয় হবে না। গেল, এবার সমতলীয় বুঝতে পারছো। এবার আমরা দেখবো যে সমপারম্বিক ভেক্টর, সমপারম্বিক বা কোইনিশিয়াল ভেক্টর, এগুলো মুখস্থ করে ফেলা আমার সাথে, কারণ হচ্ছে এগুলা MCQতে লাগবে। হ্যাঁ, সমপারম্বিক ভেক্টর কি, দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু একই হলে, পাদবিন্দু কি হলে, একই হলে তাদেরকে সমপারম্বিক ভেক্টর বলে। বা একই পাদবিন্দু থেকে একাধিক ভেক্টর যদি উৎপন্ন হয় তখন সেটা সমরেখা ভেক্টর বলে। খেয়াল করো একটু ভালো করে, মনে করো এটা একটা ভেক্টর, পাদবিন্দু এটা, এই পাদবিন্দু আরেকটা ভেক্টর তৈরি হয়েছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। দেখো অনেকগুলো ভেক্টরের পাদবিন্দু কি একটা কমন পয়েন্ট আছে, ঠিক আছে, একটা কমনে। সো এরা সবাইকে বলবো আমরা কি, সমপারম্বিক ভেক্টর বা কোইনিশিয়াল ভেক্টর। দেন আমাদের আসবে হচ্ছে, এরপর আমাদের আসতেছে হচ্ছে কে, এরপর আমাদের আসতে হচ্ছে শূন্য ভেক্টর, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভেক্টর, শূন্য ভেক্টর। শূন্য বা এটার ইংলিশ নাম হচ্ছে, এটা অনেক সময় নাল ভেক্টর বলে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, নাল ভেক্টর, ঠিক আছে, নাল ভেক্টর। হ্যাঁ, এটা মনে রাখতে হবে তোমাকে অবশ্যই। শূন্য ভেক্টর কি, মান শূন্য। দেখো তোমাকে ভাই একটা জিনিস বলি, ভেক্টরের কি থাকবে, দুইটা জিনিস থাকবে, একটা মান থাকবে একটা দিক থাকবে, রাইট। তো মানটা যদি শূন্য হয় তখন আমরা ওই ভেক্টরকে শূন্য বলবো, শূন্য ভেক্টর বলবো। শূন্য ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়, শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর মানে কি, শূন্য ভেক্টর মানে হচ্ছে একটা বিন্দু। একটা বিন্দু হলে, একটু আগে বললাম একটা ভেক্টর দুইটা জিনিস, দুইটা বিন্দু থাকবে, একটা হচ্ছে পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু। কিন্তু শূন্য ভেক্টর যেহেতু মান শূন্য, অতএব ওর কোনো মান দেখা যাচ্ছে না, তাই একটা বিন্দুতে পরিণত হয়েছে, তাহলে তার শীর্ষবিন্দু কোথায়, তার পাদবিন্দু কোথায়। তুমি বলবা শূন্য ভেক্টরের শীর্ষবিন্দু যে জায়গায়, পাদবিন্দু একই জায়গায়, অর্থাৎ শূন্য ভেক্টরের শীর্ষবিন্দু, MCQতে ইম্পর্টেন্ট, শীর্ষবিন্দু ও পাদবিন্দু একই বিন্দুতে, ঠিক আছে, একই বিন্দুতে, রাইট বলবা। এবার প্রশ্ন হচ্ছে, তুমি একটা শূন্য ভেক্টর দিক কোন দিকে বলবা, শূন্য ভেক্টর নির্দিষ্ট কোনো দিক নেই, দিক অনির্দিষ্ট, কি বলবা, দিক অনির্দিষ্ট। এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া ঠিক আছে শূন্য ভেক্টর পাবো কিভাবে, প্রশ্ন আসে অনেক সময় 2 নম্বরে কোশ্চেন আসে, তুমি কিভাবে শূন্য ভেক্টর পাবে বা একটি শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যাবে। ভাইয়া বলি সোজা কথা, একটি ভেক্টরের, মনোযোগ দাও লিখে ফেলো এটা তুমি, আমি লিখবো না সময় নষ্ট হবে। একটি ভেক্টরকে তার বিপরীত ভেক্টরের সাথে যোগ করলে আমরা শূন্য ভেক্টর পাবো। একটু ভালো করে লক্ষ্য করো, মনে করো একটা ভেক্টর, মনে করো এ, এর সাথে তার বিপরীত ভেক্টর -a, এটা তার বিপরীত ভেক্টর -a আর -a, এই দুইটা ভেক্টরকে কি করতে বলছে, যোগ করতে বলছে। যোগ করলে আমরা যেটা পাবো, তাহলে কি পাবো, a - a অর্থাৎ 0 পাবো, অর্থাৎ শূন্য ভেক্টর পাবো। কথা বুঝতে পারছো? একটি ভেক্টরকে তার বিপরীত, মানে একটি ভেক্টর ও তার সমান মানের আরেকটি বিপরীত ভেক্টরকে যদি যোগ করি তাহলে কি পাবো, শূন্য ভেক্টর পাবো, ঠিক আছে। এভাবে করে তুমি উত্তর দিতে পারো, ঠিক আছে। গেল, দেন হচ্ছে এরপর একটা আসবে হচ্ছে একক ভেক্টর। ইংলিশ নাম ইউনিট ভেক্টর, মনে রাখবা ইউনিট ভেক্টর, ঠিক আছে, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। তো একক ভেক্টর কি, একটু আগে শূন্য ভেক্টরের মান শূন্য ছিল, একক ভেক্টরের মান হচ্ছে 1, মনে রাখবা যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হচ্ছে, মান হচ্ছে 1। একক ভেক্টরকে 2p চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, 2p, মনে রাখতো 2p চিহ্ন দিয়ে প্রকাশ, যেভাবে এ ক্যাপ হেড বলে, অনেকে ক্যাপ বলে, আই ক্যাপ বা I2p এভাবে বলা যায়, ঠিক আছে। গেল, এখন একক ভেক্টর কীভাবে পাবা, মনে রাখবা একটা ভেক্টরকে যদি তুমি তার মান দিয়ে ভাগ করো,
এটা ভেক্টর, ভেক্টরের মানটা প্রকাশ হয় এভাবে, তাহলে তুমি কি পাবা? একক ভেক্টর পাবা। কিভাবে সম্ভব? মনে করো তুমি 5 মিটার দক্ষিণ, তাহলে বলো তো তুমি এই 5 মিটার দক্ষিণকে কত দিয়ে ভাগ করলে 1 মিটার দক্ষিণ পাবা? মনে করো 5 মিটার দক্ষিণকে যদি 5 মিটার দিয়ে ভাগ করো, অর্থাৎ একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করো, তাহলে তুমি কি পাবা? 1 মিটার দক্ষিণ পাবা, তাই না? ব্যাপারটা এরকম। বিষয়টা বুঝতে পারছো? এই যে গেল, তার মানে হচ্ছে এটা হচ্ছে একক বিষয়টা, ঠিক আছে? একক, তাই একক বিষয়কে এটাকে যদি ভাইয়া বলি এ ভেক্টর, এবং 5 মিটারকে যদি বলি এ ভেক্টরের মান, কথা বোঝা গেছে? তাহলে এটা অবশ্যই কি হবে? ছোট হাতের এ, ঠিক আছে? একক ভেক্টর। একটু দেখি যে সব ঠিকঠাক দেখা আছে কিনা, কারণ একটা ভিডিও করতে হবে, অনেক কষ্ট করে করি। গেল, এরপর একক ভেক্টর গেল, তারপর আসে হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বা পজিশনাল ভেক্টর, মনে রাখবে এর আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর, হ্যাঁ, বা রেডিয়াস ভেক্টর বলতে পারো, ঠিক আছে? ওকে, এখন একটু খেয়াল করো, অবস্থান ভেক্টর কাকে বলবো মনে রাখবা। মনে করো একটা বিন্দুর অবস্থান, এই বিন্দুটার অবস্থান কোথায় আমি এক্স্যাক্টলি জানতে পারবো না, বলতেও পারবো না। এখন একটা প্রসঙ্গ কাঠামো আঁকবো। প্রসঙ্গ কাঠামো আঁকো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ। একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর উৎপন্ন হয় বা যে ভেক্টর প্রয়োজন হয়, সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তার মানে আমি ওপি যদি বলি, তাহলে এই ওপি একটা হচ্ছে কি ভেক্টর। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। কেন অবস্থান ভেক্টর? এই ভেক্টরটা একটা বিন্দুর অবস্থান কি করছে? নির্ণয় করছে। তাই ওপিকে আমরা বলবো কি একটা অবস্থান ভেক্টর। ক্লিয়ার? ওপি হচ্ছে একটা অবস্থান ভেক্টর। আচ্ছা, ক্লিয়ার? অবস্থান ভেক্টর কোন সময় কি বলা হচ্ছে? ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। এবার হচ্ছে সরণ ভেক্টর। দেখো ভাই, একটাও বাদ দিচ্ছি না। সরণ ভেক্টর, সরণ ভেক্টর কি বলবা? সরণ ভেক্টর, সরণ ভেক্টর কি খেয়াল করো। সরণ ভেক্টরটা হচ্ছে, বা ইংলিশ নাম ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মনে রাখবা। ধরে নাও এটা একটা বিন্দু, খেয়াল করো, এটা একটা বিন্দু। এই বিন্দুকে এখান থেকে স্থান চেঞ্জ করে এখানে আনছি। একটা বিন্দুকে এক জায়গা থেকে স্থান চেঞ্জ করে আরেক জায়গায় আনছি। এইটা মানে একটা বিন্দুর অবস্থান পরিবর্তনের জন্য, বা একটা বিন্দুর অবস্থান পরিবর্তন যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে কি সরণ ভেক্টর। বিন্দু আগে এখানে ছিল, এখন এখানে আছে, অবস্থান পরিবর্তন হয়েছে। অবস্থান পরিবর্তনের জন্য যে ভেক্টর, এই ভেক্টরটাকে বলবো সরণ ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, গেল। এবার আমাদের আসবে হচ্ছে পোলার ভেক্টর। পোলার ভেক্টর, পোলার ভেক্টর কারা? পোলার ভেক্টর হচ্ছে যে ভেক্টরগুলো, মনে রাখবে এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? যে ভেক্টরগুলো ঘূর্ণনের সাথে জড়িত নয়, ঘূর্ণনের সাথে জড়িত নয়, ঘূর্ণনের সাথে জড়িত নয়। যে ভেক্টরগুলো ঘূর্ণনের সাথে জড়িত নয় তারা হচ্ছে কি ভেক্টর? পোলার ভেক্টর। যেমন বেগ, হ্যাঁ, এই ব্যাগটা সরল রৈখিক ব্যাগ, ঠিক আছে? তারপর হচ্ছে কি ত্বরণ, ত্বরণ, তারপর হচ্ছে মন্দন, হ্যাঁ, ভরবেগ, বল ইত্যাদি। এগুলো সবগুলো হচ্ছে রৈখিক, রেখা বরাবর কাজ করে, এগুলোর সাথে কোনো ঘূর্ণন কাজ করে না, ঠিক আছে? অর্থাৎ ব্যাসার্ধ কোনো কাজে আসে না। সো এগুলো হচ্ছে সব পোলার ভেক্টর। ক্লিয়ার? অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার প্রশ্ন হচ্ছে অক্ষীয় ভেক্টর, রাইট? অক্ষীয় ভেক্টর কারা? বা এক্সিয়াল ভেক্টর। অর্থাৎ এক্সিয়াল ভেক্টর হবে যে ভেক্টরগুলো ঘূর্ণনের সাথে জড়িত, যে ভেক্টরগুলো ঘূর্ণনের সাথে জড়িত, ঘূর্ণনের সাথে কি জড়িত। অর্থাৎ উদাহরণ হিসেবে কৌণিক বেগ, কৌণিক বেগ, কৌণিক বেগ,
দেখো ভি ইকুয়াল টু ওমেগা আর, রাইট? আর ব্যাসার্ধ, ঠিক আছে, এখানে ওমেগা আছে, কৌণিক বেগ, সরি এখানে ওমেগাটাকে বের করা যায়, ওমেগা ইকুয়াল টু বি বাই আর, রাইট? সো এখানের মধ্যে কৌণিক বেগ একটা হচ্ছে কি ঘূর্ণনের সাথে জড়িত, যেহেতু কৌণিক কথা বলছে, কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বল, কৌণিক বলকে বলা হয় টর্ক বলা হয়, ঠিক আছে, টর্ক, এগুলো হচ্ছে কি ঘূর্ণনের সাথে জড়িত, ঠিক আছে। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, ঠিক আছে, এগুলো নিউটনের বলবিদ্যার মধ্যে তোমাকে পড়ানো হয়েছে, ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে ঘূর্ণনের সাথে জড়িত, তাই এদের সবাইকে বলা হচ্ছে অক্ষীয় ভেক্টর, বুঝতে পারছো? তো ভেক্টরের সম্পর্কে আমার জানা হয়েছে। এবার চলো আমরা দেখবো হচ্ছে ভেক্টরের যোগ সম্পর্কে। আমরা ভেক্টর যোগের সূত্র শিখব, ভেক্টর যোগের সূত্র, অর্থাৎ আমরা এখন বীজগণিতের মধ্যে চলে যাচ্ছি, ভেক্টর বীজগণিতের মধ্যে চলে যাচ্ছি ভাইয়ার, এখন ভেক্টর বীজগণিতে চলে যাচ্ছে, ঠিক আছে। ভেক্টর যোগের সূত্র, এখন ভেক্টর যোগের জন্য কয়টা সূত্র আছে জানো? ভেক্টর যোগের 5টি সূত্র আছে। কয়টি সূত্র আছে? 5টি সূত্র। দেখো প্রত্যেকটা সূত্র একটু দেখা দিব। 1 নাম্বার হচ্ছে কি ভেক্টর যোগের 5টা সূত্র, 5টা সূত্র দেখি কি। 1 নাম্বার ত্রিভুজ সূত্র বা আচ্ছা 1 নাম্বারটা বলি সাধারণ সূত্র, সাধারণ সূত্র। 2 নাম্বার ত্রিভুজ সূত্র, 3 নাম্বার বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। 4 নাম্বার সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। 5 নাম্বার উপাংশের সূত্র, উপাংশের সূত্র। কি বলছি? সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশের সূত্র। কয়টা সূত্র? 5টা সূত্র। এই 5টা সূত্র আমরা এখন একটা বুঝবো, মনে রাখবে। এই 5টা সূত্র থেকে বিশেষ করে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, আর বা ক খ অনুধাবন জ্ঞানমূলকের জন্য, আর ম্যাথ এটা হচ্ছে গাণিতিক সমস্যার জন্য, ঠিক আছে। চলো প্রথমটা হচ্ছে সাধারণ সূত্র। দেখো সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, ভাইয়া মুখে মুখে বলতেছি, ভাইয়া যে কাজটা করবো এভাবে সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। বুঝো, মনে করো এটা একটা ভেক্টর, এই ভেক্টর, এটা একটা ভেক্টর, বি ভেক্টর, কথা বুঝতে পারছো? এখন তোমাকে বললো এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করতে, অর্থাৎ তোমাকে বললো এ প্লাস বি করতে বলছে, এ প্লাস বি করতে বলছে। এখন একটা জিনিস মনে রাখবা, দুইটা ভেক্টর যোগ করলে আমরা কি পাবো? যোগফল পাবো, তাই না? মনে রাখবা দুইটি ভেক্টর যোগ করলে আমরা কি পাচ্ছি? যোগফল পাচ্ছি। ওই যোগফলটাকে লব্ধি বলা হয়, ঠিক আছে। তো তোমাদেরকে এখন একটা প্রশ্ন আসবে, লব্ধি কি জিনিস, তাই না? তো লব্ধি যদি কাকে বলে জিজ্ঞেস করে, বলবা দুইটি ভেক্টর যোগ করলে, দুইটি ভেক্টর লিখবা, দুইটি ভেক্টর যোগ করলে নতুন যে ভেক্টরটি পাওয়া যায়, নতুন যে ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে, নতুন যে ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে? তাকে লব্ধি বলে, ঠিক আছে। তো এ প্লাস বি যোগ করলে আমরা মনে করো নতুন একটা ভেক্টর পাবো, মনে করো তার নাম হচ্ছে মনে করো সি। এই সিকে আমরা বলবো লব্ধি, সিকে আমরা বলবো কি? লব্ধি। যেহেতু এ আগে আছে তাই একে বলবো আমরা প্রথম ভেক্টর, বি যেহেতু পরে আছে বিকে বলবো আমরা দ্বিতীয় ভেক্টর। যদি বি আগে থাকতো তাহলে বি প্রথম ভেক্টর হইতো। তাই প্রথম ভেক্টর এ, দ্বিতীয় ভেক্টর কি? বি। প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর যোগ করলে লব্ধি পাচ্ছি। কি করব? প্রথমে প্রথম ভেক্টর আঁকো, এটাকে এখানে আঁকো, এটাকে স্থানান্তর করে এখানে আঁকো, এই যে এটা আঁকলাম। এবার বিকে স্থানান্তর করে এখানে আঁকবো। কিভাবে আঁকবো আমি একটু বলে দিই সূত্রটা, সাধারণ সূত্রটা মনোযোগ দিয়ে শোনো। দুইটি ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে
দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যোগ করতে হবে। এখন দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু নিয়ে যাও, এই যে এটা দ্বিতীয় ভেক্টর বি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু নিলাম, মান এবং দিক পরিবর্তন করতে পারবো না, যোগ করার পর তাদের লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের বা শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে হবে তাদের লব্ধি, এটা হবে সি। তাহলে আমি আবারও বলি, প্রথম ভেক্টর শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু সংযুক্ত করলাম এবং তাদের লব্ধি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, এটা হচ্ছে তাদের লব্ধি। কথা বুঝতে পারছো? গেল। এখন তুমি এটা বুঝলা, তোমাকে যদি এখন প্রশ্ন করে আচ্ছা তুমি এটা করো, তোমাকে বললো বি প্লাস এ করো, দুঃখ বি প্লাস এ করো ইকুয়াল টু সি, তাহলে এখন প্রথম ভেক্টরকে বি কে আগে আঁকতে হবে, বি আগে আঁকলা, একটু বাঁকা হচ্ছে কেন? এই যে বাঁকা হচ্ছে আমার হাত, আসলে বল এই যে এখনো বাঁকা হয়েছে না? আচ্ছা আমি এই যে দেখো বাঁকা হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা বি মনে করো, বি, তা বলো প্রথম ভেক্টর এখন বি, প্রথম ভেক্টর শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু লাগাও এ, ঠিক আছে? তাহলে বি আর এ যোগ করলাম, যোগ করার পর লব্ধি কি হবে? লব্ধি সি কোন কি হবে? লব্ধি সি হবে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু থেকে, সরি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু থেকে, এটা হবে লব্ধি সি। বুঝতে পারছো? এই বাকিটা তোমরা বুঝে নিও। 2 নাম্বার ত্রিভুজ সূত্র। বা ল অফ ট্রায়াঙ্গেল। আর তোমাকে যদি বলে ত্রিভুজ সূত্র কি, সোজা কথা, তুমি বলবা ত্রিভুজ সূত্রের জন্য একটা ত্রিভুজ লাগবে। একটি ত্রিভুজের কয়টা বাহু? 3টা বাহু। বলবা একটি ত্রিভুজের 2টি সন্নিহিত বাহু যদি, যে কোনো 2টি সন্নিহিত বাহু যদি একই ক্রমে মানে হচ্ছে পরপর একই ক্রমে ভেক্টর প্রকাশ করে, ধরে নাও এটা একটা ত্রিভুজ, এদের একই ক্রমে 2টা ভেক্টর প্রকাশ করতেছে, অর্থাৎ এটার পর এটা একই ক্রমে যদি ভেক্টর প্রকাশ করে তাদের লব্ধি হবে বিপরীত ক্রমে, এটার বিপরীত হচ্ছে এই পাশে, তাহলে এটাই হবে তাদের লব্ধি, বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে। অর্থাৎ এটা যদি এ বলি, এটা যদি বি বলি, এটা যদি সি বলি, একই ক্রমে কারা আছে? এ এবং কি বি, দেখো এ এবং বি একই ক্রমে আছে, যোগ তাদের লব্ধি হবে বিপরীত ক্রমে ইকুয়াল টু সি। ঠিক যদি ভাইয়া এবার বলতে চাই, মনে করো আমি এভাবে আঁকি, মনে করো বলো একই ক্রমে কারা আছে? এরা, মনে করো এটা পি, এটা কিউ, ঠিক আছে? তার লব্ধি হবে কি বিপরীত ক্রমে, এদিকে বিপরীত ক্রমে, তার লব্ধি আর। তাহলে বলো একই ক্রমে যারা আছে তাদেরকে যোগ করো, একই ক্রমে যারা আছে পি আছে কিউ আছে, যোগ করলে এটা ইকুয়াল টু কি হবে? আর। শেষ, বুঝে গেছে? এটা হচ্ছে মানে ত্রিভুজ সূত্র, ক্লিয়ার? আচ্ছা ওকে, দেন 3 নাম্বার বহুভুজ সূত্র বা ল অফ পলিজন, ঠিক আছে? বহুভুজ সূত্র মানে কি? ধরো এটা একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর কিউ, এটা একটা ভেক্টর আর, এটা একটা ভেক্টর মনে হয় এস। দেখো 2 বা ততোধিক ভেক্টর, বহুভুজ সূত্র হলে অবশ্যই 2 এর অধিক হতে হবে। 2 এর অধিক ভেক্টর যোগের ক্ষেত্রে তারা পরপরভাবে যদি একই ক্রমে যুক্ত হয় তাদের লব্ধিটা হবে বিপরীত ক্রমে, অর্থাৎ প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, অর্থাৎ এখান থেকে এটা হবে তাদের লব্ধি। মনে করো এটা হচ্ছে টি, তাহলে একই ক্রমে যারা আছে তাদেরকে যোগ করো, পি আছে কিউ আছে আর আছে এস আছে, ইকুয়াল টু কি বিপরীত ক্রমে যে কি আছে? টি। এটা হচ্ছে লব্ধি, এটাই লব্ধি, ঠিক আছে? এখন একটা প্রশ্ন, তোমাকে যদি কেউ এভাবে দেয়, ধরো না একটা ভেক্টর এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে, হ্যাঁ এভাবে আছে, এখন এটা মনে করো পি কিউ, এটা আর, এটা এস, এখন এদের লব্ধি কিভাবে বের করবো? মনে রাখবা, সোজা কথা একটা জিনিস টেকনিক মাথায় রাখবা, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টর শীর্ষবিন্দু দিকে, প্রথম ভেক্টর পাদবিন্দু এটা, শেষ ভেক্টর শীর্ষবিন্দু এটা, যোগ করে দাও, এবার যোগ করে দাও, এটাই হচ্ছে লব্ধি, ঠিক আছে? এটা হচ্ছে লব্ধি টি, ক্লিয়ার? শেষ। প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে এটা হবে তাদের লব্ধি। গেল
এটাও বুঝতে পারছো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, আচ্ছা ইম্পর্টেন্টটা পড়ানোর আগে তার আগে হচ্ছে ভাইয়া একটু দেখি যে ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। লেখাগুলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা আশা করি লেখা ক্লিয়ার হয়েছে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে ওয়ান শট ক্লাস তোমাদের এটা শেষ করে দিতে পারি কিনা। ওকে দেন এবার হচ্ছে আমরা ফার্স্ট স্লাইড থেকে একটু যাই। স্লাইডগুলো একটু ডিলিট করা লাগছে, কিন্তু এখানে কিছু স্লাইড জমা হয়ে গেছে। এবার দেন এবার আসি হচ্ছে 4 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন থেকে একটু স্লো পড়াবো। সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র মনোযোগ দাও সবাই। হ্যাঁ তুমি একদম মনে করো নতুন, জানো না, মনে করো এটা একটা বিন্দু। এই বিন্দুতে একই সময়ে একই সাথে দুইটা ভেক্টর কাজ করতেছে। মনে করো এই বিন্দু একটা ভেক্টর মনে করে দিয়ে কাজ করতেছে পি, আরেকটা ভেক্টর মনে করে দিয়ে কাজ করতেছে মনে করো সেটা কিউ। এখন একই বিন্দুতে যদি দুইটা ভেক্টর কাজ করে, এই দুইটা ভেক্টর লব্ধি কোন দিকে পাবো? তো সায়েন্টিস্টরা বলতেছে এভাবে, যদি একই বিন্দুতে দুইটা ভেক্টর একই সময়ে ক্রিয়া করে, ওই দুইটি ভেক্টরকে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে এই দুইটাকে সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করো। তার একটা সামান্তরিক অঙ্কন করলাম, দেখো একটা সামান্তরিক অঙ্কন করলাম। ওই সামান্তরিকের কর্ণটাই হবে কি? তাদের লব্ধি, আর অর্থাৎ তাদের যোগফল। অর্থাৎ ওই সামান্তরিক কর্ণটা হবে এই পি এবং এই কিউ এর কি? যোগফল। এটাই হচ্ছে আমাদের কি? সামান্তরিক সূত্র। তাহলে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য তাদেরকে হচ্ছে কি প্রকাশ করবে? তাদেরকে মানে কর্ণের দৈর্ঘ্যটা তাদের মান প্রকাশ করবে। আর আদি বিন্দু থেকে শেষ বিন্দু বা কর্ণ বরাবর আদি পয়েন্ট থেকে শেষ পয়েন্টে সেটা তাদের দিক প্রকাশ করবে। তো সামান্তরিকের সূত্রটা অবশ্যই দেখবা, যেটা 1 নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? আচ্ছা সব আমি এখানে লিখিয়ে দিলাম না, একটু বলি। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা ধরি। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা কি ধরি? আলফা। এবং লব্ধি আর কত কোণে আছে সেটা আমরা থিটা ধরি। কি ধরি? থিটা। এখন লব্ধির মান বের করার নিয়ম হচ্ছে, দেখো লব্ধির মান বের করার নিয়ম আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এটা হচ্ছে লব্ধির মান নির্ণয় সূত্র। লব্ধির মান, তার মানে লব্ধির মান বের করবে এই সূত্র দিয়ে। অর্থাৎ তুমি যদি পি এর মান কিউ এর মান যদি জানো, তা এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি জানো, তাহলে তুমি কি বের করতে পারবা? লব্ধি আর এর মান বের করতে পারবে। এখন আমরা জানি লব্ধি হচ্ছে একটা ভেক্টর। লব্ধি কি? লব্ধি হচ্ছে একটা কি? লব্ধি একটা ভেক্টর, ঠিক আছে? লব্ধি ভেক্টর বলি, এটাকে আমরা লব্ধি ভেক্টর বলি। এখন যেহেতু ভেক্টর, তার একটা কি থাকবে? মান থাকবে। অবশ্যই তার একটা কি থাকবে? দিক থাকবে। এখন লব্ধি ভেক্টরের মান বের করার নিয়ম হচ্ছে এটা। দিক বের করার নিয়ম কি? দিক বের করার নিয়ম হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা দিক বের করার নিয়ম হচ্ছে কি? লব্ধির দিক বের করার নিয়ম হচ্ছে থিটা। দেখতে হবে থিটা কার সাথে আছে। থিটা কার সাথে আছে দেখি, ভাইয়াকে বলো যে হচ্ছে থিটা কার সাথে আছে? দেখি থিটা পি এর সাথে আছে। মনে রাখবা যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। পি এর সাথে যেহেতু আছে কোনটা, পি কে সিঙ্গেল রাখবা। এখানে আবার কিউ কজ আলফা, এখানে আবার কিউ সাইন আলফা। কথা বুঝতে পারছো? এই যে হয়ে গেছে কি আমাদের কার সূত্র? দিকের সূত্র। ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা এই যে এই শীতের থেকে সর্দি ধরে গেছে, যাই হোক এটা বুঝতে পারছো। তার লব্ধির মান বের করবো, এটা লব্ধির দিক বের করবো এইভাবে, ঠিক আছে? তো তোমাকে প্রশ্ন করতে পারে, কোশ্চেনটা একটু একটা কোশ্চেন দেখা দিই। কোশ্চেনটা এভাবে করতে পারে যে 5 নিউটন ও 10 নিউটন
মানের দুইটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে লব্ধির মান ও দিক কত? প্রশ্ন করলো, বলবা দুইটা ভেক্টর, একটা 5 একটা 10, তাহলে পি ধরো 5, কিউ কত 10 নিউটন, তাদের মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে 60, তোমাকে লব্ধির মান বের করতে বলছে, অর্থাৎ লব্ধি মান আর বের করবা আর দিক বের করতে বলছে থিটা। তাহলে বলো আর বের করার সূত্র কি? আর বের করার সূত্র হচ্ছে রুট ওভার স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউব কজ আলফা। এখানে সব ভ্যালু দেওয়া আছে, লব্ধির মান বের হবে, অবশ্যই নিউটনে বের হবে। কেন নিউটনে বের হবে মনে রাখবা, দুইটা ভেক্টর যোগ করার পর নতুন যে ভেক্টরটা উৎপন্ন হবে তারা তিনজনে একই জাতের হবে, তারা তিনজনে কি হবে? একই জাতের। অর্থাৎ দেখো পি যদি বল হয়, কিউ যদি বল হয়, অবশ্যই তাদের লব্ধিটাও কি হবে? বল হবে, তিনজন একই জাতের। এখন পি যদি ব্যাক হয়, কিউ যদি ব্যাক হয়, আর অবশ্যই কি হবে? ব্যাক হবে, অর্থাৎ হলে একই জাতের তৈরি হবে। তার মানে পি যদি নিউটনে আসে, কিউ যদি নিউটনে আসে, তাহলে অবশ্যই তার লব্ধিটাও কি আসবে? নিউটনে আসবে। এবার থিটা বের করবা, tan ইনভার্স বা থিটা কার সাথে? পি এর সাথে ধরছি, তাহলে পি প্লাস কিউ কজ আলফা কিউ সাইন আলফা। অবশ্যই এটার উত্তর লেখার সময় বলবা পি এর সাথে এত ডিগ্রি কোণে লব্ধি উৎপন্ন হয়েছে, সেটা বলে দিবা। ঠিক আছে, কার সাথে? পি এর সাথে যেহেতু ধরছি। ক্লিয়ার? সো এই ম্যাথটা করে ফেলবা, করে আমাকে কমেন্টে উত্তর জানাই দিও। এটা বুঝতে পারছো, লব্ধির বিষয়টা ক্লিয়ার। এখন আমরা দেখব উপাংশের সূত্র। ঠিক আছে, উপাংশের। আচ্ছা, লব্ধির মধ্যে আরেকটা বিষয় আছে, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, হ্যাঁ, এই বিষয়টা আমি একটু দেখাই দিই। খেয়াল করো, মনে রাখবা কেস 1, দুইটা ভেক্টর যখন, মনে করো দুইটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের মধ্যবর্তী কোণ আলফা কত হবে? 0 ডিগ্রি হবে। একই দিকে আছে, এই একই দিকে দুইটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 হবে। তাহলে তাদের লব্ধি আর কত হবে? ওই যে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার করো, আলফার মান 0 বসাও, দেখবা পি প্লাস কিউ পাবো, এবং এটাকে বলা হচ্ছে আর ম্যাক্সিমাম মান। তার মানে দুইটা ভেক্টরের লব্ধি কখন ম্যাক্সিমাম হয়? যখন দুইটা ভেক্টর কি করা হয়? যোগ করা হয়। ঠিক আছে, তখন দুইটা ভেক্টরকে যোগ করা হলে তখন আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো, এবং ওই দুইটা ভেক্টর একই দিয়ে ক্রিয়া করতে হবে, এবং এখান থেকে থিটা কত পাবো? থিটা অবশ্যই 0 ডিগ্রি পাবো। বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে। ঠিক আছে, গেল। এবার কেস 2, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, দেখো লম্বভাবে ক্রিয়া করলে আলফা কত? আলফা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, আমি এখান থেকে বলতে পারি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, হ্যাঁ, ক্রিয়া করে। তাহলে লম্বভাবে ক্রিয়া করলে তুমি এখান থেকে লব্ধি বের করো, লব্ধি হবে এটা, আর এটা মনে করো পি, এটা মনে করো কিউ। কথা বুঝতে পারছো? এখান থেকে তুমি সূত্র বের করলে ওই রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস ওটা বসাও, ওখানে আলফার মান 90 ডিগ্রি বসাও, দেখবা এটা পাবা আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আর থিটাটা পাবা tan ইনভার্স, উপরে পাওয়া হচ্ছে কিউ, নিচে পাওয়া হচ্ছে পি। বুঝে গেছে? এটা হচ্ছে থিটা, এই অংশটা হচ্ছে থিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা বুঝলা। এবার তাহলে সর্বোচ্চ মান কখন পাই? যদি একই দিকে ক্রিয়া করে, তখন সর্বোচ্চ মানটা হচ্ছে ওই দুইটা ভেক্টর যোগফলের সমান। এবার সর্বনিম্ন মানটা কিভাবে পাবো? কেস 3 দেখাই। কেস 3 মনে রাখবা
সর্বোচ্চ মান তখন পাবো দুইটি ভেক্টর পরস্পর বিপরীতে ক্রিয়া করলে, দুইটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, বিপরীত দিকে ক্রিয়া করলে। দুইটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, ঠিক আছে। এখন দেখি দুইটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে যদি ক্রিয়া করে কি হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ আলফা কত হবে? 180। 180 হলে তার মানে দুইটা বিপরীত দিকে দেখো, দুইটা বিপরীত দিকে আছে 180, রাইট। তখন আর ইকুয়াল টু কি পাবা? পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ মানে হচ্ছে কখনো পি মাইনাস কিউ হবে, না হয় কখনো কিউ মাইনাস পি হবে। পি মাইনাস কিউ কখন হবে? যদি পি বড় হয়, কিউ ছোট হয়, তখন পি মাইনাস কিউ। আর কিউ যদি বড় হয়, পি যদি ছোট হয়, তাহলে হবে কিউ মাইনাস পি। তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে ডিফারেন্স কাটতে কে কত বড়, ঠিক আছে, এতটুকু আর কিছু না। দেন কেস 3, তার মানে আমি বুঝতে পারছি কি দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কখন পাবো? যদি একই দিয়ে ক্রিয়া করে যোগফল, আর সর্বনিম্ন মান কত পাবো? মিনিমাম মান হচ্ছে তাদের বিয়োগফল। বুঝা গেছে? এখন তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি একটা প্রশ্ন করে, প্রশ্নটা মনে করো এভাবে, প্রশ্ন তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছে, মনে করো এটা হচ্ছে 5 নিউটন, এটা মনে করো হচ্ছে 7 নিউটন। কথা বুঝতে পারছো? তাদের মধ্যবর্তী কোণ দিয়ে দিচ্ছে মনে করো 60 ডিগ্রি, তাদের লব্ধি মনে করো আর। তোমাকে আমি এটা জানো না, এটা বের করতে পারবা। এখানে আলফা দেওয়া আছে, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, অবশ্যই লব্ধি বের করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করে এই দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কত হবে, সর্বোচ্চ মান কত হবে, হ্যাঁ, তুমি বলবা কি এদের সর্বোচ্চ মান দুইটা ভেক্টর যোগফলের সমান, অর্থাৎ 5 + 7, তাহলে কত হবে বলো তো? সর্বোচ্চ মান 7 + 5 12 নিউটন বা 12 নিউটন। আর সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান তাদের বিয়োগফলের সমান, বড়কে 7 - 5, তাহলে এত নিউটন, 2 নিউটন। অর্থাৎ এই দুইটা ভেক্টরের সর্বনিম্ন মান হবে 2 নিউটন, সর্বোচ্চ মান হবে 12 নিউটন। আর সবসময় মনে রাখতে হবে এই ভেক্টরের লব্ধি কখনো 2 এর কম অথবা 12 এর বেশি হওয়া পসিবল না। তুমি এর কোণটা যেভাবে করো না কেন, 5 আর 7 এর কোণকে 60 নাও, 90 নাও, তুমি 80 নাও, 70 নাও, 120 নাও, যাই নাও না কেন, মনে রাখবো ভ্যালু সবসময় এই দুইজনের ভেতরে পাবা। কথা বুঝতে পারছো? তার মানে মনে রাখবা দুইটা ভেক্টরের লব্ধি আর এর মান মনে রাখতে হবে তাদের সর্বোচ্চ মানের সমান বা তার থেকে কি, সর্বোচ্চ মানের সমান বা তার থেকে কম হবে, অবশ্যই সর্বনিম্ন মানের থেকে বেশি অথবা তার সমান হবে। অর্থাৎ দুইটা ভেক্টর লব্ধি কখনো তুমি কোন যেভাবে করো না কেন, হয় সর্বোচ্চ মান পাবা, না হয় সর্বনিম্ন মান পাবা, না হয় তাদের মধ্যবর্তী একটা মান পাবা। বুঝতে পারছো? তাহলে আমি যদি তোমাকে বলি একটা এমসিকিউ দিই, একটা এমসিকিউ যদি আমি এখান থেকে আলোচনা করি, বলি যে হচ্ছে 2 নিউটন ও 8 নিউটনের দুইটি বলের জন্য নিচের কোন লব্ধি সম্ভব নয়। মানে এ অপশন দিয়ে মনে করো ওটা 2 নিউটন, বি অপশন দিয়ে 6 নিউটন, সি অপশন দিয়ে 8 নিউটন, ডি অপশন দিয়ে এখানে 10 করে দিই, 10 নিউটন, এটা হচ্ছে 12 নিউটন। এখানে আমাদের কোন লব্ধিটা অসম্ভব কখন হবে না? 2 নিউটন এবং 8 নিউটন বলকে তুমি যেভাবে সাজা না কেন, আলফা যেভাবে করো না কেন, হ্যাঁ, আলফা করে এই চারটার মধ্যে কোনটা আনতে পারবে না কখনো। মানে কোনগুলোকে তুমি ইচ্ছা মতো সাজিয়ে কোনটা আনতে পারবে না। আমি বললাম লব্ধির মানটা, এদের লব্ধির মানটা যোগফল অথবা বিয়োগফলের সমান হবে। যোগফল কত? যোগফল হচ্ছে এদের যোগফল কত? যোগফল হচ্ছে 10 নিউটন। আর এদের বিয়োগফল কত? 6 নিউটন। তার মানে লব্ধির মান 6 থেকে 10 এর ভেতর থাকবে। তার মানে এটাও পসিবল না, এটাও পসিবল না। তার মানে 6 আর 10 কিন্তু কি পসিবল। আমার কথা বুঝতে পারছো? এই 5ও পসিবল, যদি আসে 5 নিউটন, মনে করো অপশন ই আসছে 5 নিউটন, হ্যাঁ সরি মনে করো 7 নিউটন, এটাও পসিবল, কারণ এটা 7 নিউটনটা 6 থেকে 10 এর ভিতর কি আছে। কথা বুঝতে পারছো? সো এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ গেল। অনেক টায়ার্ড লাগতেছে তাই না? এবার তোমাকে ধরো একটা কোয়েশ্চেন করলো, দুইটি ভেক্টরের
সর্বোচ্চ মান 18 ও সর্বনিম্ন মান কত মনে করো 6। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে ভেক্টর দুটি কত, ভেক্টর দুইটি কত। এখন আমি দ্রুত লিখতেছি, মনে করো তোমাকে বললো দুইটি ভেক্টর তুমি সর্বোচ্চ মান লিখো। ধর যেহেতু তুমি কি দুইটা ভেক্টর চিন্তা করছো, আমাকে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কি কিউ, ধরে নিয়ে হচ্ছে পি অবশ্যই বড় কিউ ছোট, তার মানে বলো তাদের যোগফল মানে সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান কত বলছে, তাদের অর্থাৎ সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম কত বলছে, পি প্লাস কিউ কত বলছে 18 বলছে, তাই না, 18 আর মিনিমাম কত বলছে, তাদের সর্বোচ্চ মান বা লব্ধির সর্বোচ্চ মান, দুটি ভেক্টরের লব্ধির এখানে আসবে, লব্ধির আসবে, হ্যাঁ। আর মিনিমাম কত হবে, কিউ মাইনাস পি, পি মাইনাস কিউ, যেহেতু পি বড় ধরছি না, পি মাইনাস কিউ কত 6। এখন কথা হচ্ছে পি এবং কিউ ভেক্টর কত, প্রশ্ন হচ্ছে পি কত কিউ কত, কিভাবে বের করবা, মনে রাখবা এই দুটো, এটাকে ইকুয়েশন 1 ধরো, এটাকে ইকুয়েশন 2 ধরো, 1 আর 2 যোগ করো, 1 যোগ 2 করো, কত আসে, 1 যোগ 2 যদি যোগ করো তাহলে কি আসবে, 2p সমান 24 পাবা। এখান থেকে p সমান কত পাবা, 12 পাবা। p এর মান 1 নং বসাও, 1 নং বসা দেখবা q ইকুয়াল টু তুমি 6 পাবা, বুঝতে পারছো, q ইকুয়াল টু 6 পাবা। সো এবার করে ক্যালকুলেশন করবা, ক্লিয়ার গেল। এবার হচ্ছে আমরা নতুন একটা পড়া যায়, এবার হচ্ছে উপাংশ। অনেক টায়ার্ড, উপাংশ অনেক পড়া, ঠিক আছে না। আমরা হয়তো এটাকে দুইটা অংশে ভাগ করতে হবে, অর্থাৎ হচ্ছে একটা হচ্ছে উপাংশ বা হচ্ছে বীজগণিত পার্ট আলাদা করতে হবে, আর হচ্ছে বীজগণিত পার্ট ছাড়া মনে হয় আলাদা করতে হবে। আচ্ছা দেখি কতটুকু হয়, ঠিক আছে, যতটুকু হয় মোটামুটি হচ্ছে কি অতটুকুতে কমপ্লিট করবো আর কি, ক্লিয়ার। এখন আমরা দেখবো হচ্ছে উপাংশ কি। প্রথমে হচ্ছে উপাংশ কি, আমরা তো পড়তেছি উপাংশ সূত্র, উপাংশ কি একটু বলি। লব্ধি কাকে বলে, দুইটা ভেক্টর যার কারণে উৎপন্ন হয় তাকে লব্ধি বলে। অর্থাৎ লব্ধি কাকে বলে, দুই বা ততোধিক ভেক্টরের কারণে নতুন যে ভেক্টরটা পায়, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই ভেক্টরের কারণে নতুন একটা ভেক্টর পাইছে, মনে করি এটা, দুই বা ততোধিক ভেক্টরের কারণে নতুন যে ভেক্টরটা পাইছে ওটাকে আমরা কি বলি, লব্ধি। এখন উপাংশ কাকে বলে, উল্টা বিষয়, লব্ধি যাদের কারণে তৈরি হচ্ছে তারাই উপাংশ। অর্থাৎ 8টা কার কারণে তৈরি হয়েছে, পি এবং কিউ এর কারণে, তার মানে পি এবং কিউ হচ্ছে এখানে কি উপাংশ, ঠিক আছে। মনে একবার লব্ধি যার কারণে তৈরি হয় তাদের কি বলা হচ্ছে, উপাংশ বলে। এখন দেখো তাহলে আমরা উপাংশের সূত্রটা একটু দেখি। ধরে নাও ঠিক আছে, একটু দেখি। ধরে নাও এখানে দুইটা ভেক্টর, এ ভেক্টরটা আর এ ভেক্টরটা, রাইট, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এই দুইটা কার কারণে, এই দুইটার কারণে উৎপন্ন হয়েছে মনে করো লব্ধি আর, তাহলে আরেকটা হচ্ছে লব্ধি, পি এবং কিউটা হচ্ছে উপাংশ। ধরো না পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা কি ধরি, আলফা ধরি, তাই না। এবার এই কোণটাকে আমরা কি ধরি, থিটা ধরি। ধরে নাও এই কোণটা কত, একটু বলে রাখি, এই কোণটাকে তুমি কি ধরবা, এই কোণটাকে আমরা মনে করো বিটা ধরি। এখন তোমাকে একটু আগে তোমরা সূত্র শিখছো, কি শিখছো, লব্ধি বের করার সূত্র, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। অর্থাৎ আমরা একটু আগে শিখছি লব্ধি কীভাবে বের করতে হয়, অর্থাৎ তোমার পি এবং কিউ জানা থাকবে, আলফা জানা থাকবে, তুমি কিভাবে লব্ধি বের করতে হয় সেটা তুমি শিখছো। এখন উল্টা, এখন আমার আর জানা থাকবে, থিটা জানা থাকবে, বিটা জানা থাকবে, পি কিউ কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। কথা বুঝতে পারছো, তাহলে আমরা দেখি, চলো পি কীভাবে বের করবো। আপনারা পি ইকুয়াল টু মনে রাখবা, পি ইকুয়াল টু আর সাইন বিটা ইকুয়াল টু সাইন আলফা প্লাস সাইন থিটা প্লাস বিটা, আর কিউ ইকুয়াল টু কী হবে, আর সাইন আলফা সাইন থিটা প্লাস বিটা
ঠিক আছে, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করব। এখানে অবশ্যই তোমার আর এর মান জানা থাকতে হবে। দেখো এখানে অবশ্যই তোমার হচ্ছে কি আর এর মান জানা থাকতে হবে, বিটা জানতে হবে, আলফা অথবা থিটা যে কোনো একজন জানলে হবে বা দুইটা জানলে হবে, রাইট? এগুলো জানলে তুমি কাকে বের করতে পারবা, পি কে বের করতে পারবা, এটা হলে কিউ কে বের করতে পারবা, তাই না? একটা মজার বিষয় হচ্ছে পি এবং কিউ ওরা তো উপাংশ। পি এবং কিউকে জানতে হলে আমার কতগুলো রাশির প্রয়োজন হচ্ছে, দেখো থিটা প্রয়োজন হচ্ছে, বিটা প্রয়োজন হচ্ছে, আর প্রয়োজন হচ্ছে, তাই না? আলফা প্রয়োজন হতে পারে, তো অনেকগুলো রাশির প্রয়োজন হচ্ছে। এভাবে না উপাংশ বের করাটা অনেক কঠিন। তো সায়েন্টিস্টরা কি করছে, একটা লব্ধি কার দ্বারা তৈরি হবে তারা তো উপাংশ, তাই না? যাদের দ্বারা তৈরি হয় তারাই তো উপাংশ, তাই না? তো একটা লব্ধি এমনভাবে উপাংশ, একটা লব্ধির জন্য এমনভাবে উপাংশ তৈরি করছে ওই উপাংশের মান বের করা ইজি। ওই উপাংশটা হচ্ছে লম্ব উপাংশ। তার মানে এখন তোমরা শিখবা হচ্ছে কি লম্ব উপাংশ। কি শিখবা? লম্ব উপাংশ। দেখো সায়েন্টিস্ট উপাংশ বের করার একটা সহজ নিয়ম দিছে। উপাংশ বের করার একটা সহজ নিয়ম হচ্ছে লম্ব উপাংশ, কারণ এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন খুব ইজিলি করা যায়। একটু আগে যে উপাংশগুলো পড়ছিলাম সেখানে আলফা জানা লাগতেছে, থিটা জানতেছে, বিটা জানা লাগতেছে, আর জানা লাগতেছে, তাই না? লব্ধি জানা লাগতেছে। কিন্তু এখন আমরা এমনভাবে একটা উপাংশ বের করব যেটাকে আমরা লম্ব উপাংশ বলি। ধরো এটা যদি একটা লব্ধি হয় আর এই লব্ধির দুইটা লম্ব উপাংশ, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এদিকে লম্ব উপাংশ বলে। এটা পি, এটাকে বলা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা কিউ, এটাকে বলা হচ্ছে উলম্ব উপাংশ। এখানে একটা মজার বিষয় হচ্ছে একটু আগে আলফা জানা ছিল না, এখন কিন্তু আলফা আগে থেকে জানা আছে। অর্থাৎ আর কে একটা লব্ধিকে এমনভাবে উপাংশে ভাগ করছি তাদের যেন কি জানা হয়ে যায়, আলফাটা জানা হয়ে যায়। আলফা হচ্ছে 90। আলফা যদি 90 হয় তাহলে ভাইয়াকে বলতো আলফা যদি 90 জানা আছে, তার মানে আলফা যদি 90 বলতে পারি তাহলে ওই যে ওখানে 90 বসাও, আর তুমি থিটা, এটা যদি থিটা ধরো তাহলে দেখবা ক্যালকুলেশনে পি ইকুয়াল টু হবে আর কস থিটা, আর কিউ ইকুয়াল টু হবে আর সাইন থিটা। কথা বুঝতে পারছো? আজকে অনেক বড় ক্লাস নিয়ে ফেলতেছি, তো একদম অনেক বেশি, তো তাই না? তার মানে দেখো যার সাথে কোণ আছে সে কস, যার সাথে কোণ নাই সে সাইন। তার মানে পি ইকুয়াল টু আর কস থিটা, পি ইকুয়াল টু আর সাইন থিটা। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে আনুভূমিক উপাংশ, যার সাথে থিটা আছে আনুভূমিক, যার সাথে থিটা তাহলে সে সাইন। তাহলে তোমরা বলো ভাইয়া যদি বলি এটা একটা ভেক্টর, মনে করো ভাইয়া যদি বলি এটা একটা ভেক্টর, এই ভেক্টর দুটো উপাংশ, লম্ব উপাংশ একটা এই পাশে আর একটা এই পাশে। আর এটা যদি থিটা বলি, এটা যদি আর হয় তাহলে এটা কি হবে? এটা হবে আর কস থিটা। কেন? তার সাথে থিটা আছে, আর যার সাথে থিটা নেই তাকে বলবো আর সাইন থিটা। তুমি মনে মনে এটাকে পি ধরতে পারো, এটাকে কি ধরতে পারো, কিউ উপাংশ ধরে নিতে পারো। বুঝতে পারছো? এভাবে করে তুমি উপাংশে ভাগ করতে পারো। ঠিক আছে গেল? ঠিক সেম যদি এ পাশে থাকে তাহলে এদিকে ভাগ করো, এদিকে ভাগ করো, যদি এ পাশে থাকে এদিকে ভাগ করো, এদিকে ভাগ করো। এটা হচ্ছে লম্ব উপাংশ ভাগ করার নিয়মটা। আচ্ছা, এরপর এটা একটা কথা বলি তোমাদের, এগুলো কিন্তু অনেক ডিটেলস পড়ায়। দেখো আমি এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম এখানে কিন্তু 5 ক্লাসের পড়া আছে, অর্থাৎ 5টা ক্লাসের পড়া এই অল্প সময়টুকু তোমাদেরকে আমরা সার্ভ করতেছি। আচ্ছা, এবার আমরা যদি একটু দেখি ভাইয়া একটা ম্যাথ, তাই না? একটা কোশ্চেন উপাংশতে একটা ম্যাথ দিই, বললো বুঝো ম্যাথটা, আমি প্রশ্ন লিখবো না, বুঝো। ধরে নাও এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। মনে করো কোনো একদিন হাওয়া মানে বাতাস আর কি, ঠিক আছে, বাতাস কোনো একদিন বাতাস পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণে, পশ্চিমের সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে 100 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। কি বলছি? কোনো একদিন বাতাস পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে 100 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব দিকে কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে তার পূর্বমুখী, এই যে পূর্বমুখী দেখতেছো, এই পূর্বমুখী উপাংশটা কত, আর উত্তরমুখী, এই যে এখানে উত্তর দেখতেছো, এই উত্তরমুখী উপাংশটা কত। অর্থাৎ এই ব্যাগের জন্য এই উপাংশ আর এই উপাংশ বের করতে হবে। ঠিক আছে?
আচ্ছা, অর্থাৎ এদিকে যদি কেউ থাকে তার কাছে কেমন এই ব্যাগটা কেমন মনে হবে, এদিকে যদি কেউ থাকে তার কাছে মানে অর্থাৎ এ বরাবর কেউ যদি থাকে তার কাছে এই ব্যাগটা কেমন মনে হবে, কথা বুঝতে পারছো? অর্থাৎ এদিকে রূপাংশটা ও পাবে, ক্লিয়ার? তাহলে সেটা হচ্ছে, এটাকে যদি আমি বি ধরি, এই ভ্যালোসিটিটাকে মনে মনে বি ধরছি, তাহলে তার পূর্বমুখী উপাংশ বি পূর্বত ইয়েস্ট, আর উত্তরমুখী উপাংশ বি নর্থ দি। এখন বলতে এটা 60 হলে এটা বিপরীত কোণ, এটা 60, এটা থিটা। এখন মনে আছে থিটা যার সাথে সে কস, তার মানে ভাইয়া বলতে পারি ভি ইকুয়াল টু, এটাকে লব্ধি চিন্তা করি বি, তাহলে বি কস থিটা, আর ভি এন ইকুয়াল টু কি, থিটা নাই যার সাথে, বি সাইন থিটা। এখান থেকে থিটা কত 60 ডিগ্রি, বি কত 100 কিলোমিটার পার আওয়ার, তাহলে ইয়েস্টের ভ্যালু বের হবে কিলোমিটার পার আওয়ারে, ওয়েস্টের নর্থের ভ্যালু বের হবে কিলোমিটার পার আওয়ারে। এটা তোমরা করো, ঠিক আছে? সব তো আমি করাতে পারবো না, সব করো ক্যালকুলেটারে, শেষ। এবার উপাংশের ব্যবহার, উপাংশের ব্যবহার, উপাংশের ব্যবহার কোন জায়গায় আছে? এক নম্বর হচ্ছে লন রোলার ঠেলা অপেক্ষা টানা, মানে টানা সহজ। কি বলছে? লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। এটা পড়াবো। আগে লন রোলারটা কি দেখবা তোমরা, মাঠের মধ্যে দেখবা কতগুলা বড় বড় ড্রাম, কতগুলো হচ্ছে মাঠের মধ্যে কি কতগুলো রোলার মাঠ সমান করার জন্য ইউজ করে। তো ওই রোলারগুলোর কথা বলা হচ্ছে রোলার। ওই রোলারের মধ্যে একটা হাতল লাগানো থাকে, কি লাগানো থাকে? হাতল লাগানো থাকে। ওই হাতলেরটা একবার আমরা টানবো, আরেকবার আমরা কি ওই হাতলটা ঠেলবো, ঠিক আছে? তাহলে কখন কি রকম যায় সেটা আমরা একটু দেখবো। মনে হয় রোলারগুলো কিন্তু অনেক ভারী হয়, বুঝতে পারছো? আচ্ছা দেখি, প্রথমে আমরা ঠেলি, একটা রোলারকে এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পর এই রোলারটা দুইটা উপাংশ কাজ করে, একটা এইভাবে একটা এইভাবে। হ্যাঁ, এটা যদি থিটা ধরি তাহলে এটা হবে এফ কস থিটা, আর এ বরাবর হবে এফ সাইন থিটা। এখন প্রশ্ন হচ্ছে, রোলার যেহেতু অনেক ভারী, রোলারের নিজস্ব একটা ভর আছে এম, তার মানে রোলারের নিম্নমুখী একটা ওজন আছে এমজি, অনেক বেশি ভারী কিন্তু। এখন বলতে হবে আমাকে রোলারের নিম্নমুখী বল কয়টা? একটা হচ্ছে এফ সাইন থিটা, একটা হচ্ছে এমজি, অর্থাৎ নিম্নমুখী মোট বল। আমি যদি বলি নিম্নমুখী মোট বল কত? এফ সাইন থিটা প্লাস এমজি, বা আমি বলি এমজি প্লাস এফ সাইন থিটা। এফ সাইন থিটা কোথা থেকে তৈরি হচ্ছে? তোমার দেওয়া বল থেকে। তোমার দেওয়া বল থেকে আরো একটা বল তৈরি হচ্ছে এফ কস থিটা। এফ কস থিটার কাজ কি জানো? রোলারটার সামনে যাওয়ার জন্য এফ কস থিটা কাজ করে। তোমার বলের একটা উপাংশ কাজ করে রোলার সামনে যাওয়ার জন্য, আরেকটা উপাংশ কাজ করে নিম্নমুখী একটা বল দিচ্ছে। তো নিম্নমুখী বল আরো একজন দিচ্ছে এমজি, তাহলে মোট নিম্নমুখী বল কত? মোট নিম্নমুখী বল হচ্ছে কত? মোট নিম্নমুখী বল হচ্ছে এই যে এমজি এফ সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এবার রোলারটাকে এখন টানবো, টানলে অবশ্যই দিক দিয়ে ফোর্স দেওয়া হবে এফ। এফ এর দুইটা অংশ, এটা যদি থিটা ধরা হয়, আর ভূমির সাথে থিটা ধরছি, এফ কস থিটা এফ সাইন থিটা। আর এফ সাইন থিটা উপর দিয়ে কাজ করছে, আর রোলারের একটা নিজস্ব কি আছে? ভর আছে, নিচে দিয়ে কাজ করে ওজন এমজি। এখন আমাকে বলতে হবে নিম্নমুখী বল থেকে এফ সাইন থিটা কি করে? নিম্নমুখী বল থেকে কিছুটা বল হ্রাস করে ফেলে। অর্থাৎ এখানে যদি তোমাকে নিম্নমুখী মোট বল বলি, নিম্নমুখী বল হিসাব করি, তাহলে হবে কি? এমজি থেকে এফ সাইন থিটা বিয়োগ হবে। কেন? এমজি নিচে, এফ সাইন থিটা উপরে। তাহলে এমজি নিচের দিকে যাচ্ছে, কিন্তু এফ সাইন থিটা একটু হ্রাস করতে যাচ্ছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? ওজনটাকে হ্রাস করতে যাচ্ছে। তুমি যদি এটা দেখো, এখানের মধ্যে ওজনকে আরো বৃদ্ধি করে দিচ্ছে এফ সাইন থিটা, কিন্তু এখানে দেখছো ওজনকে আর একটু কি করতেছে? হ্রাস করতেছে, অর্থাৎ এমজিকে একটু হ্রাস করতেছে। তার মানে কোন ক্ষেত্রে তোমার হালকা মনে হবে বেশি? কোন ক্ষেত্রে বস্তুকে একটু হালকা মনে হবে? এক্ষেত্রে একটু বস্তু কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। হালকা হলে
তাকে কি হবে, টানতে সুবিধা হবে। তাই ঠেলা থেকে কি টানা সোজা, টানা সহজ। কথা বুঝতে পারছো? ঠেলা কঠিন, তার মানে এটা ঠেলতেছি, ঠেলা কি, ঠেলা কঠিন। কথা বুঝতে পারছো? তাই ঠেলা গাড়ি ঠেলে না, ঠেলা গাড়ি কি টানে। আসলে নামটা দেওয়া ছিল, টানা গাড়ি বলা উচিত ছিল। ক্লিয়ার? অনেকক্ষণ তো পড়াচ্ছিলাম, টায়ার্ড। সেই কয়েক ঘন্টা ধরে পড়াচ্ছি, অনেকক্ষণ হয়েছে, মানে 1 ঘন্টা প্লাস হয়েছে মনে। হ্যাঁ, তো অনেক পরিশ্রম দিচ্ছি। সো আমি চাইবো আমাদের শ্রমগুলোকে একটু তোমরা গুরুত্ব দিবে আর কি, ঠিক আছে? প্রায় 2 ঘন্টার মতো মনে হয় কি ক্লাস নিয়েছি, না 1.5 ঘন্টার মতো মনে হয়, ঠিক আছে? এটার সাথে আমি সেকেন্ড পার্টটা অ্যাড করে দিব, সেকেন্ড পার্টে ক্লাসটা অ্যাড করে দিব। তো ফার্স্ট পার্ট এটা রাখবো, সেকেন্ড পার্ট আরেকটা দিয়ে দিব, কারণ এতগুলো কখনো পসিবল নয়, একটা বিরক্ত লাগবে তোমাদের কাছে। এটা ডিটেলস পড়ানোর ট্রাই করছি। এখন একটা কথা হচ্ছে লন রোলার, লন রোলার, এই যে লন রোলার, রোলারটা যে টানলা, লন রোলার আমরা বুঝলাম কি, লন রোলার টানা কি সহজ। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে টানলে, কিভাবে টানলে আরো দ্রুত সামনে যাবে, আরো দ্রুত সামনে যাবে। দেখো কিভাবে টানলে দ্রুত সামনে যাবে, একটু ডিটেলস ভাইয়া বলে দে। খেয়াল করো, রোলার তো টানা সহজ, বুঝে গেছি, রোলার টানা সহজ। এখন টানার জন্য এটা এফ, এদিকে হচ্ছে এফ কস থিটা, আর এদিকে হচ্ছে এফ সাইন থিটা। এফ সাইন থিটা উপর দিয়ে কাজ করে বলে টানা সহজ। এখন রোলারটা কিভাবে দ্রুত সামনে যাবে সেটা হচ্ছে প্রশ্ন। খেয়াল করো, সামনে যাওয়ার জন্য দায়ী কে, এফ কস থিটা, সামনে যাওয়ার জন্য দায়ী এফ কস থিটা। ক্লিয়ার? এখন এফ কস থিটার মানটা যদি তুমি বাড়াতে পারো, অর্থাৎ এফ কস থিটার মানটা তুমি কি করতে পারো, বাড়াতে পারো, তাহলে কি রোলার দ্রুত সামনে যাবে। এখন এফ কস থিটার মান বাড়াতে হলে এটা ডিপেন্ড করে, এটার মান ডিপেন্ড করবে দুইজনের উপর, একটা হচ্ছে এফ এর উপর, থিটার উপর। এফটাকে তোমার প্রদত্ত, থিটাকে এই যে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই এটা থিটা বা এই অ্যাঙ্গেলটা বলতে পারো থিটা, থিটার উপর। এখন তুমি তো একটা নির্দিষ্ট পরিমাণ বল দিচ্ছ, এর বেশি দিতে পারবে না, তোমার এফটা ফিক্সড। থিটা তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। কিভাবে? থিটা তুমি অনেকভাবে চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা একটু দেখি, তোমার উদ্দেশ্য হচ্ছে এফ কস থিটার মানটা কি করবা, বাড়াবা। এফ কস থিটার মান বাড়াতে হলে অবশ্যই তোমাকে কস থিটাটাকে বাড়াতে হবে, কস থিটার মানটা বাড়াতে হবে। এফ তো বাড়াতে পারবে না, এটা তোমার নির্দিষ্ট, কস থিটা বাড়াতে হবে। কস থিটা বাড়াতে হলে কিভাবে কস থিটা বাড়াবা, মানে একবার থিটার মান যদি কমাও, কস থিটার মান বেড়ে যাবে। তার মানে কি বলতেছি, থিটার মান কমাও, কস থিটার মান বেড়ে যাবে। কস থিটার মান বেড়ে গেলে এফ কস থিটার মান বেড়ে যাবে, আর এফ কস থিটার মান যদি বেড়ে যায় দ্রুত সামনে যাবে, দ্রুত সামনে যাবে। এখন কথা হচ্ছে সব বুঝলাম, থিটার মান কমাবো কিভাবে, মনে রাখবা একটা রোলারের, এটা একটা হাতল চিন্তা করো, এটা একটা হাতল চিন্তা করো, দুইটা হাতল, এটা একটা হাতল, এটা একটা হাতল। এখন দুই হাতলের কোণ চিন্তা করো, এই কোণটা দেখো, এই কোণটা কিন্তু একটু বড়, আর এই কোণটা একটু দেখো ছোট। তার বড় কোণ ছোট কোণ, তার মানে কোণের মান অল্প হলে না কস থিটার মান বাড়বে। তার মানে হাতল যখন লম্বা করবা কোণের মান কি হবে, ছোট হবে। কোণের মান ছোট হলে কস থিটা বাড়বে, কস থিটা বাড়লে এফ কস থিটা বাড়বে, বাড়লে দ্রুত সামনে যাবে। তার মানে থিটা কম কিভাবে করবা, হাতল লম্বা করতে হবে, হাতল লম্বা করা লাগবে। এই কারণে, এই ঘটনার কারণে তোমরা ট্রলি ব্যাগ আছে না, ট্রলি ব্যাগ আছে না, ট্রলি ব্যাগ, ট্রলি ব্যাগ, ট্রলি ব্যাগ কি করো বলো তো, ট্রলি ব্যাগ টানো নাকি ঠেলো, টানো। এবার এটা একটা ট্রলি ব্যাগ, আমি ট্রলি ব্যাগ টাকি, ট্রলি ব্যাগের চাকা, এবার ট্রলি ব্যাগের হাতল হচ্ছে এটা, এটা ট্রলি ব্যাগের হাতল। খেয়াল করো, ট্রলি ব্যাগের হাতল অনেক লম্বা রাখা হয়, কেন? যা ট্রলি ব্যাগটা টানতে একটু কি হয়, টানতে যেন একটু সুবিধা হয়। বুঝতে পেরেছ? এবার তাই অনেক সময় একটা প্রশ্ন করে, ট্রলি ব্যাগের হাতল কেন লম্বা রাখা হয়? বুঝতে পেরেছ? এই যে তারপর একটা প্রশ্ন থাকবে, তাহলে প্রশ্নটা হচ্ছে কি, ট্রলি ব্যাগের
হাতল লম্বা রাখা হয় কেন? লম্বা রাখা হয় কেন? এখন আমি একটু বলি, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? বলবা হাতল লম্বা রাখলে থিটার মান কমবে, থিটার মান কমলে কস থিটার মান বাড়বে, কস থিটার মান বাড়লে এফ কস থিটার মান বাড়বে, এফ কস থিটার মান বাড়লে দ্রুত সামনে যাবে। ভাইয়া দ্রুত লিখতেছি, সো ভাইয়ার লেখাটাকে খারাপ হয়েছে এটা নিয়ে মনে কষ্ট আনিও না, কারণ আমার লেখা এত খারাপ না, বুঝতে পারছো? আমার লেখা অনেক সুন্দর, ঠিক আছে? এই আচ্ছা, ও অনেকক্ষণ পালাচ্ছি, একটু দুষ্টামি করতে ইচ্ছা হচ্ছে, পারতেছি না। যাই হোক, এখন এত ঠিক আছে, তো এটা বুঝতে পারছো তো গেল। এরপর উপাংশে আরেকটা ব্যাপার আছে, এই নৌকার গুণ টানা, বুঝতে পারছো? নৌকার গুণ টানা এটা পড়তে পারো। গলাটা ব্যথা করতেছে, ভালোই ব্যথা করতেছে, বুঝে গেছে? নাকি নদী নৌকার ম্যাথ আগামী ক্লাসে পড়াই। একটা কাজ করি, নদী নৌকার ম্যাথটা আমরা আগামী ক্লাসে পড়াবো, ভেক্টর বীজগণিত আগামী ক্লাসে পড়াবো, ঠিক আছে? আজকে এটা বেশি হয়ে গেছে, তো এতটুকুই, এটা পার্ট 1। তো পার্ট 2টা অবশ্যই দেখবা, আমরা ওয়ান শটে পার্ট 2টা শেষ করব। ক্লিয়ার?